ভূমিকা দীর্ঘায়িত করব না, প্রতিদিনের মতো শুরুতে অনুরোধ থাকলো, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। তো বাংলাদেশের জনগণ এই কাজটা করতেছে, আর বাংলাদেশের যে হারে একটা মিনিট সময় নেবো, আমি জানি আপনাদের অনুষ্ঠান আমি অনেক বেশি বলে বলছি আজকে, আমি সাধারণত শুনতে চাইছিলাম কি কারণে লাইভ শুরু তারপর ক্যান্সেল করে কথা বলতেছি। যাই হোক, ক্যান্সেল মানে ওইটা বলছি ওয়াইটিং এ থাকেন। আমি একটা জিনিস বলি, এই যে মাদ্রাসা, আফগানিস্তান এবং পাকিস্তানের মাদ্রাসা কারা বানিয়েছিল আমেরিকা সৌদি আরবের টাকায় পাকিস্তানের মদদে। আজকে পাকিস্তান কোথায়, আফগানিস্তান কোথায়? 3 ভাগের 1 ভাগ লোক আফগানিস্তান না খায় থাকে, পাকিস্তান ভিখারিস্তান। এখন বাংলাদেশ যদি ওই পথে চলে, আমাদের কিছুই করার নাই। তবে বাংলাদেশে একজন ভিশনারি নেতা দরকার, বাংলাদেশের জনগণকে সেই সাথে সচেতন হতে হবে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। শেষ লাইনটা বলে দেই, ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে, আবারও বলি, ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশে আত্মহত্যা করার সামিল। এটা দেখতে পারেন। ধন্যবাদ। জি, আমি দুইটা কথা এখানে বলি, আমি স্মরণ করাই দিই আপনার কথা মধ্যে। আপনার কথা সেই জন্যই থামলাম, কিছুক্ষণ আপনার কথা শুনবো। আপনি আমি ওই দিন একটা তথ্য পেয়েছিলাম, সঠিক তথ্য কিনা জানি না। ভারতের সাথে দেখেন আপনি, যদি চায়নার যদি আপনি মনোমালিন্য বা মানে গন্ডগোল থাকে, এরপরে আমি যতটুকু শুনলাম যে প্রায় $100 বিলিয়ন এক্সপোর্ট করে চায়না ইন্ডিয়াতে, $100 বিলিয়ন। অথচ তাদের সাথে কিন্তু মনোমালিন্য, যুদ্ধ, আমরা খুব খুশি। দেখেন আবার একটা যে চায়নার সবচেয়ে বড় বাজার কোথায়? আমেরিকা। কত বিলিয়ন সবচেয়ে বড়, অথচ বিরোধ। এখন আমাদের দেশের মানুষ, শুনেন, আমি আমাদের দেশে আমি সবসময় বলি যে আমাদের মানুষ, আমরা তাকাইলো ওই 5 হাত দূরে, কার ভারতীয় বা চায়নারা তাকাইলো 100 হাত দূরে, কোথায় দেখা যায় কিনা ওইটা চেষ্টা করে দেখার জন্য। আর আমরা তাকাইলো 5 হাত দূরে, বুঝলেন নাই? আমাদের প্রবলেমটা ওইখানে। আমাদের আইকিউ তো নাই, বাঙালির আইকিউ মানে সারা বিশ্বের সবচেয়ে কম। মেন জিনিসটা ওইখানে, আমাদের আইকিউ লেভেলটা হলো কম। আমরা কি করতে মনে করি? অথচ ব্রিটিশরা জানতো আমাদের আইকিউ বেশি, এবং ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের বাঙালিদের ভয়ে তারা রাজধানী দিল্লি নিয়ে গেছিল। আমরা সেই ইতিহাস ভুলে গেছি। জি, আমাদের আইকিউ কম, এটা দূরে রাখেন আপনি। আমি দুইটা তথ্য দিয়ে দিলাম, আমেরিকা এবং ভারত। তারা একটু দেই, আমাদের ফরিদ ভাই যে আলোচনাটা করলেন সর্বশেষ চায়না এবং ভারত আমেরিকা এই ট্রায়াঙ্গল নিয়ে, এখানে এই যে আমাদের ফরিদ ভাইয়ের কথায় ওই কথাটাও আছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ডক্টর খলিলুর রহমান ওরফে রজার রহমান, তিনি বিএনপির কোন সদস্য না, কোন নেতা কর্মী না, বা বিএনপির কোন বুদ্ধিজীবীও না, ঠিক আছে, কিছুই না। অনেকেই মন্তব্য করছেন যে আমেরিকার প্রেসক্রিপশনেই তাকে ওখানে বসানো হয়েছে। তাহলে যদি এমনটা হয়, তাহলে ভারত চায়নার সাথে তো এই বাংলাদেশ বর্তমান যে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই জটিল কূটনীতিটা কিভাবে হ্যান্ডেল করবেন? এখানে তো বিশাল মুশকিলের ব্যাপার রয়েছে। রফিক ভাই দেখেন, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা। এটা আসলে মানে ফরিদ ভাই এই জিনিসটা সুন্দর করে বলা বুঝছি, কিন্তু আমার পক্ষ থেকে বলাটা এখান থেকে রিস্ক। আমি যেটা বুঝি আর কি, আমি বুঝতেছি জিনিস, আমার মাথার মধ্যে সেই জিনিসটা ঘুরপাক খায় ঠিকই, কিন্তু এটা আমার বলা আমার জন্য মুশকিল। তবে একটা সাইড বলে যাবো, আর একটা সাইড আমি বলবো না। এখানে যে দুইটা সাইড আছে, একটা হলো এই খলিল সাহেবের সাথে ভারতের সাথে যেরকম হট কানেকশন, আবার আমেরিকার সাথে তার হলো হট কানেকশন। আমেরিকার এই হিসেবে বলতে পারেন, আমেরিকার দূতেই বলতে পারেন, আমেরিকার দূতে এসে উনি আসছিল প্রথম। খেয়াল করেন জিনিসটা। এখন যেহেতু আমাদের ভারতের সাথে সম্পর্ক খলিল সাহেবের ভালো, ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কটা যেহেতু লাস্ট 18 মাস খুবই অবনতি ছিল, বর্তমান চাচ্ছে যে ভারতের সাথে একটা সম্পর্ক ডেভেলপ করার জন্য। ওই জন্য খলিল সাহেবকে এখানে রাখছে, যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশের, এটা কিভাবে হ্যান্ডেল করা যায়, এটা একটা বড় ব্যাপার। আর ভারতের সাথে কিভাবে সম্পর্ক ডেভেলপ করা যায় বাংলাদেশ সরকারের, এইটা হলো তার রাখা হয়েছে এই জন্য মূল। এবং আরেকটা জিনিস দেখবেন, আপনার হয়তো এরকম হয়েছে, আপনার 1 বছর 2 বছর 1 বছর পরে হয়তো উনি নাও থাকতে পারে। দেখেন, কারণ আমাদের দেশের সম্পর্কটা ভারতের সাথে মানে আপনার হচ্ছে ডেভেলপ হচ্ছে। যেরকম আপনার আমাদের দেশের কলকাতার যে আছে বা ভারত ইন্ডিয়া, আমাদের দেশের যে দূতাবাসগুলি আছে ইন্ডিয়াতে, এই ইন্ডিয়াগুলি কিন্তু ইন্ডিয়ান লোকদেরকে আপনার অলরেডি ভিসা দেওয়া শুরু করছে। আমাদের দেশে ইন্ডিয়া কিন্তু এখন ভিসা দেওয়া শুরু করে নাই, কিন্তু বাংলাদেশ ভিসা দেওয়া শুরু করছে। তার মানে কি আমরা আগে যাচ্ছি যে এটা আমরা সম্পর্ক, হ্যাঁ এটা
কর্তৃক আমি বর্তমান সরকারকে আমি পজিটিভ বলবো, কারণ ভারত এই এত বড় একটা বৃহৎ শক্তি, বৃহৎ প্রতিনিধি বা তাদের অর্থনৈতিক শক্তি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, তৈরি করে যে ফরিদ ভাই হচ্ছে আমাদের আগায় যাইতে হবে। ওই ইগু ধরে ওই বসে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর চীনের ব্যাপারটা আসলে একটু জটিল। ফরিদ ভাই না একটা জিনিস মনে দিয়ে যে ওপেন চ্যালেঞ্জ দেয় নাই, না আরো আগে দিছে ফরিদ ভাই, খেয়াল করেন নাই আপনার? আমাদের এই যে বর্তমানে যে আমেরিকান যে রাষ্ট্রদূত এখানে এসে প্রথম বক্তৃতা দিল, কি দিছে? ওপেন বলছে যে বাংলাদেশে চায়নার উত্থান ঠেকানোর জন্যই উনি এখানে কাজ করবে। এরপরের দিনই চাইনিজ আপনার যে আমাদের দেশের যে অ্যাম্বাসেডার, উনি ডাইরেক্ট এর প্রতিবাদ করছে যে এইভাবে ওপেন নগ্ন কথা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বুঝতে পারছেন? এটা কিন্তু আরো 2 মাস আগে হয়ে গেছে, এখন এসে কিন্তু এই কথাটা বলছে। বুঝতে পারছেন? আমি এই তথ্যটা আমি দিলাম আপনাকে। এখন চায়নার সাথে যে কি হবে এটা একটা মানে, তবে একটা ফরিদ ভাই যেটা বলছে এটাকে বৃহৎ একটা মানে চিন্তার ব্যাপার, যে ওই এই চায়না কখনো ভারতের এই যে নিজে যারা বললেন যে ভাগ হয়ে যাক, বা এই যে ওই যে 7 সিটার আলাদা করে দিবে, ওই কাজে ওরা যাবে না। কারণ শুনে আমি বলি আপনাকে, মায়ানমার যে আছে, মায়ানমারে আমেরিকা ঢুকার জন্য যেটার কারণে মায়ানমারে আপনার গৃহযুদ্ধ চলতেছে, এটা কিন্তু ওই আমেরিকা এখানে ঢুকার জন্য বহুত আগে আপনার 2012 সালে আমেরিকাতে একটা পাস হয়েছে আপনার সংসদে, যেটা হলো আপনার মায়ানমার অ্যাক্ট। ওই অ্যাক্টকে বাস্তবায়ন করার জন্য ওরা চেষ্টা করতেছে বহুত দিন, কিন্তু চায়না এবং ভারতের জন্য এই কাজটা করতে পারে নাই, যে কারণেই আপনার গৃহযুদ্ধ চলতেছে। আসল জিনিস ছিল ওইখানে আপনার এই চায়না ওই চাবে না এই আমেরিকা এই এলাকায় ঘাঁটি ঘটুক, ভারত তো চাই না। মায়ানমারে যেহেতু পারতেছে না, সুতরাং বাংলাদেশে পারবে তো ওটা কঠিন কাজ। মায়ানমারে যে কারণে যুদ্ধই হইতেছে, আপনার গৃহযুদ্ধ শুরু হয়েছে এই কারণে। ভারতও চায় না এবং চীনও চায় না যে আমেরিকা সেখানে ঘাঁটি কারুক, মেন যে দৃষ্টি এটা। সুতরাং আপনি এটা এখানে তো ধরুন অপেক্ষা করতে হবে কোন ইয়াতে যায়। তবে আমেরিকার সাথে যেটা বললাম আমাদের পররাষ্ট্র যে মন্ত্রী যে দিয়েছে, এটা নিয়োগের মূল তথ্যটাই এটাই, যে ভারতের সাথে আপনি দেখেন ওই যে আছে না, যে বাচ্চা পোলাপান আছে না, ওরা কিন্তু শুরু করে দিছে চিল্লাচিল্লি যে বিএনপির মধ্যে অনেক আছে ভারতীয় চোর রোর এজেন্ট আছে। এই গতকাল কি আপনার বিবৃতি দিচ্ছে, খেয়াল করেন কিনা? কারণ দেখতেছে যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতেছে বর্তমান সরকার, ওই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে। তো ওরা তো ধরেন ওরা তো পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের চর হিসেবে কাজ করে, ওরা এই জন্য পছন্দ করতেছে না। আগে ভারতের শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারতের দালাল করতে, এই জন্য এখনই শুরু করে দিয়েছে যে ওরা বিএনপিও ভারতের দালাল। এখন বিএনপিও ভারতের দালাল হয়ে যেতেছে, অপেক্ষা করেন, অলরেডি শুরু করে দিয়েছে। বক্তব্য তো কতগুলো আসছে আপনার, আপনি খেয়াল করছেন কিনা? আমি খেয়াল করছি কি বক্তব্য আসছে, এবং টুকু সাহেব কিন্তু ভারতের চর হিসাবে করছে। যদিও টুকু সাহেব নিজে বলছে যে আমাকে এখন ভারতীয় দালাল হিসাবে করবো বা চর বলবো, রয়ের এজেন্ট বলবো, এরপরে এসে বক্তব্য দিয়েও দিছে। ওরাই বক্তব্য দিয়েছে। ওরা তো ধরেন জামাতের প্রোডাক্ট, ওরা শিবিরের প্রোডাক্ট, ওরা ওই আলাদা হয়েছে আর কি। এটা দেখাইছে ওই যে এবি পার্টি আছে না, এবি পার্টির এই যে ওই মঞ্জু হলো ডাইরেক্ট জামাত শিবিরের ছেলে, এরপর ওই যে টাকলা ফুয়াদ হেও শিবিরের ছেলে, ওই যে আপনার আসছে আপনার ওই যে তাজুর জামা ওই এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি, মানে সবই তো শিবির। ওরা হলো আলাদা আলাদা ভাগ হয়েছে যাতে বলতে পারে, যেমন ইনকিলাব মঞ্চ হয়েছিল, ওরাও শিবিরের পোলা ভান, সবই এরা। এটা বিভিন্ন ভাগ হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দিয়ে বেশি দিন টিকা যায় না, একটু সময় লাগে মানুষ বুঝতে পারে, যেমন জনগণে তো পোকা না। বিএনপি সরকার বুঝতে পারছে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। কারণ শুনেন, এই দেশকে যদি আগায় নিয়ে যেতে হয়, বিজনেস ইকোনমি যদি ডেভেলপ করতে হয়, ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে হয়, তাহলে ভারতের কাছ থেকে আমাদের ম্যাক্সিমাম কাঁচামাল আনতে হবে, কারণ কম দামে পাওয়া যায়। সুতরাং আপনার বিজনেসম্যানরাই তো চাপ দিতেছে। বিজনেসম্যান দেখেন, ওই যে আমাদের যে ইন্ডাস্ট্রি যে মালিকরা বহুতবার চেষ্টা করা হইলো ইউনিসের সাথে বসার জন্য, তারা শেষে কিন্তু বৈঠক করে আপনার বিবৃতিও দিছে যে আমাদের সরকারকে বলছে আমাদের সাথে বসার জন্য, ওই ইউনিস সরকার তাদের সাথে বসে নাই। কারণ ওই যে ডাস্টবিন শফিক তাদেরকে বসতে দেয় নাই, আসে নাই, এটা বিবৃতি আসে নাই। আপনার ওরা সংগঠনের মিটিং করে বলছেন আপনি, কারণ তারা দেখতেছে তাদের অর্থনীতি, তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি ডুবে যাচ্ছে। তাহলে ইউনিসের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু ওই যে শফিক স্যার এই ইউনিস সাহেবের কাছে বসতে দেয় নাই। এখন ওরা এই যে গতকালকে এফবিসি 2 দিন আগে এফবিসি মিটিং হয়েছে, কিন্তু মিটিং হয়ে কিন্তু তারা কিন্তু সবকিছু আলোচনা করছে। এফবিসি কি টোটাল ইন্ডাস্ট্রি যা আছে, যত ধরনের ইন্ডাস্ট্রি সবার সংগঠন, এরা বৈশা করছে করে আপনার সরকারকে জানাইছে যে কি কি প্ল্যান গুলো তারা উপস্থাপন করছে।
এখন এই জন্যই জি, সরকার ভাই। বুঝতে আছে যে না এটা ছাড়া উপায় নাই। এখনো তবে রিজভি শুনেন আজকে আমি বলি আপনার, এখন আগে কথা বলতে পারেন, রিজভি সাহেব কেন মন্ত্রী হতে পারে নাই? কেন মন্ত্রী হতে পারে নাই? ওই যে নিজের বউ শাড়ি পরাইছে, শাড়ি কাটা করতে গেছিল, ইন্ডিয়াতে গেছিল না? শাল করতে ইন্ডিয়াতে গেছিল না? আমার বউর তো শাড়ি নাই ইন্ডিয়ান, আমার বউর তো শাল নাই, তাহলে ও ইন্ডিয়ান শাড়ি আগে 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 কিনছিল কেন ও? ওই জন্যই ওর মন্ত্রিত্ব হয় নাই এবং মন্ত্রিত্ব কোনদিন হবেও না। এটা বলে রাখেন আপনি, মন্ত্রিত্ব ওই জন্য হয় ওর নাই বলে ওখান তো মন্ত্রী, এটা মন্ত্রী দাম নাই, এটা মন্ত্রী হলো আপনার লুটা নিয়ে যাওয়ার মন্ত্রী, লুটা নিয়ে যাওয়ার মন্ত্রী। লুটা বুঝেন না আপনি? বাথরুমের লুটা, লুটা ওই লুটা, লুটা মন্ত্রী, এটা মন্ত্রী বলে না এটা। জি রফিক ভাই, আমরা লাইভটা আর কন্টিনিউ করব না। অনেক দর্শক আজ আমাদের লাইভ দেখেছেন। আহ, আমাদের ফরিদ ভাই এবং রফিক ভাই আপনারা যুক্ত হয়ে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং অনেক দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আলোচনা শুনছিলেন এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত দিয়েছিলেন। আমরা ম্যাক্সিমাম মতামতগুলো স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমাদের দর্শকের মতামতগুলো আমরা যথেষ্ট ভ্যালু দিই, কখনো কখনো মতামত নিয়ে আলোচনাও করি। প্রিয় দর্শক, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা নিয়মিতই আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।